1965 সাল, অস্ট্রিয়ার একটা সেনা ছাউনির কথা এটা। রাত 12টা বাজে। 18 বছর বয়সের একটা ছেলে ব্যারাকের দেয়াল টপকে পালায় যাচ্ছে। পকেটে এতখানি টাকা আছে যে যেটা দিয়ে থার্ড ক্লাস ট্রেনের টিকিট কেনা যায়। সে স্টার্টগার্টে যাবে একটা বডি বিল্ডিং কম্পিটিশনে। বাট আর্মির রুলস ছিল ক্লিয়ার। 6 উইক্সের বেসিক ট্রেনিংয়ে কেউ বেস ছাড়তে পারবে না, পরিবারের কেউ মারা গেলেও না। আর সে জানতো যে ধরা পড়লে নিশ্চিত জেল। সে গেল, সে কম্পিটিশন জিতলো। ফিরে এসে দেয়াল টপকাতে গিয়ে ধরা পড়ল। 7 দিনের জেল, ঠান্ডা পাথরের বেঞ্চে ঘুমাইতে হয়েছে, খাবার প্রায় নাই বলা যায়। বাট তার কাছে এটা ওয়ার্থ ইট, কারণ তার হাতে ট্রফি ছিল। সে এটা সবাইকে দেখায় বেড়াইতেছিল। তার এই স্টোরিটা একটু ইউনিক থাকার কারণে প্রেসে এই কথাটা ছড়ায় গেল। অ্যান্ড আর্মি বুঝতে পারলো, সেনাবাহিনী বুঝতে পারলো যে মোটামুটি ভালো একটা অ্যাটেনশন গেইন করে ফেলছে। তাকে অনার করা হলো, বিশেষ সুবিধা দেওয়া হলো, প্রতিদিন জিমে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হলো। তার ড্রিম তার ফিয়ারের থেকে বড় ছিল। আর এই লোকটার নাম হচ্ছে আর্নল্ড শোয়ার্জনেগার। লাইক আমরা সবাই চিনি ব্রো, টার্মিনেটরের হিরো। যারা একটু জিম বা এই ব্যাপারে বডি বিল্ডিংয়ের ব্যাপারে আগ্রহ আছে, দে নো হিম, লাইক হি ইজ দ্য বডি বিল্ডিং গড। অ্যান্ড আর্নল্ড শোয়ার্জনেগারের গল্পটা না টিপিক্যাল কোনো গল্প না। এটা হিস্ট্রির সব থেকে ডেলিবারেটলি বিল্ড ক্যারিয়ারের স্টোরি। আর সেই ক্যারিয়ারের পিছনে একটা প্রপার সিস্টেম ছিল, যেটা বডি বিল্ডিংয়েও কাজ করছে, যেটা হলিউডেও কাজ করছে টু মেক হিম এ লাইক সুপারস্টার, যেটা পলিটিক্সেও কাজ করছে, যেটার কারণে সে ক্যালিফোর্নিয়ার গভর্নরও হয়েছে। আমার নাম সাকিব। এই পডকাস্টে আমি আমার পড়া বায়োগ্রাফি বা বইগুলোর থেকে একটা অপারেটিং সিস্টেম বের করি এবং সেই সিস্টেম বের করে আমি একটা এপিসোড বানাই। অ্যান্ড আজকের এপিসোডটা বলা যায় কমপ্লিটলি আলাদা, কজ আমার মেইন ফোকাস থাকে ইউজুয়ালি বিজনেসম্যান, ফাউন্ডার্স, গ্রেট মাইন্ডস এরা। আজকের লোকটাকে আমরা বডি বিল্ডার হিসেবেই মোস্টলি চিনি, বাট অ্যাকচুয়ালি সে যে একটা গ্রেট মাইন্ড সেটা আমি এই এপিসোড শেষ হইতে হইতে আপনাকে বিশ্বাস করায় ছাড়বো। অ্যান্ড সে তো অবভিয়াসলি বাংলাদেশের না, সাউথ এশিয়ানও না। সে অস্ট্রিয়ার একটা ছোট্ট গ্রাম থেকে আসছে, যেই গ্রামে অ্যাকচুয়ালি রানিং ওয়াটারও ছিল না, পানিও ছিল না। আমি তার ব্যাপারে 2টা বই পড়ছি। একটা হচ্ছে যেটা উনি 1977 সালে লিখছে, মাত্র 30 বছর বয়সে, দ্য এডুকেশন অফ এ বডি বিল্ডার, যেখানে সে অ্যাকচুয়ালি লিখছে যে আমি এই কাজগুলা করবো ইন মাই ফিউচার, অ্যান্ড সে ওগুলা করছে। আরেকটা বই লিখছে সে 2023 সালে, 75 বছর বয়সে, বি ইউজফুল নামে। অ্যান্ড দুইটা একসাথে পড়লে, দুইটাই কাইন্ড অফ অটোবায়োগ্রাফি টাইপ অফ, দুইটা একসাথে পড়লে একটা জিনিস ক্লিয়ার যে আর্নল্ড শোয়ার্জনেগার কোনো ফ্লুক না। তার সাকসেস কোনো হুট করে হয়ে যাওয়া সাকসেস না বা কোনো লাক না। এটা একটা প্রপার অপারেটিং সিস্টেম, রিপিটেবল, ট্রান্সফারেবল সিস্টেম। সো আজকের এপিসোড সেম ফাউন্ডার, স্টার্ট আপ বিল্ডার বা যে কোনো অ্যাম্বিশিয়াস মানুষের জন্যে, যাদের মনে হয় যে দে আর ল্যাকিং অর দে আর স্টেইং বিহাইন্ড। আর্নল্ডও কাইন্ড অফ সেম সিচুয়েশন থেকে শুরু করছিল। সো স্টার্ট। আর্নল্ড কখনো বলে নাই আই হ্যাভ এ ড্রিম, হি ওয়াজ ভিজুয়ালাইজিং ইট ট্রুলি। যখন তার বয়স 10, অস্ট্রিয়ার এমন একটা গ্রাম এসে যেখানে অ্যাকচুয়ালি রানিং ওয়াটার নাই, ইনডোর টয়লেট পর্যন্ত নাই, বাট সামহাও সে একটা ম্যাগাজিনে ক্যালিফোর্নিয়ার একটা ছবি দেখছে, আমেরিকার মাসল বিচের টল বিল্ডিংস। তখন থেকে তার এটা ফিল হইতো। তার নিজের ভাষায় যদি বলি যে আই কুড ফিল দ্য ট্রপিক্যাল সান অন মাই স্কিন অ্যান্ড দ্য স্যান্ড বিটুইন মাই টোজ ইভেন দো আই হ্যাড নেভার এক্সপেরিয়েন্সড আইদার অফ দোজ থিংস ইন মাই লাইফ। সে সমুদ্রও দেখে নাই, সে সমুদ্রের বালি পায়ের নিচে পড়লে কেমন লাগে সেটাও সে জানতো না, কিন্তু সে ফিল করতো। অ্যান্ড এটা ড্রিম না। তার মতে যে দিস ওয়াজ এ মেমোরি দ্যাট জাস্ট নেভার হ্যাপেন্ড ইয়েট। এটা কাইন্ড অফ এমন একটা মেমোরি যেটা এখনো হয় নাই আমার সাথে, বাট হবে। তারপর একটা ম্যাগাজিনে সে দেখলো রেজ পার্ক, ইউকের, ইংল্যান্ডের একটা ওয়ার্কিং ক্লাস ছেলে যে ওয়ার্ল্ড ক্লাস বডি বিল্ডার হয়েছে, দেন মুভি স্টার হয়েছে, হারকিউলিসও প্লে করছে সে অন স্ক্রিনে। অ্যান্ড আর্নল্ডের তখন আউট অফ নোহোয়ার মনে হলো যে দিস ইজ মাই রোড ম্যাপ, আই ওয়ান্ট টু বিকাম দিস, বাট ইন দ্য এক্সট্রিম ভার্সন, আরও ফেমাস, আরও সাকসেসফুল।
আর তার বেডরুমে মানে আমরা যেরকম অন্যান্য মানে আমাদের পছন্দের লোকজনের let's- আমি ব্যাটম্যানের ছবি লাগাই মোস্টলি, তার বেডরুম রেজ পার্কের পোস্টার দিয়ে ভরা ছিল। রেজ পার্ক কি খায়, কতক্ষণ ঘুমায়, কতক্ষণ জিমে যায়, এভরিথিং। অ্যান্ড বি ইউজফুল বইতে তিনি কম্পিটিশন যে তার একটা ভিজুয়ালাইজেশন ডেসক্রাইব করেছিল কাইন্ড অফ এইভাবে যে আই কুড সি মাইসেলফ অন দ্য টপ অফ দ্য পোডিয়াম হোল্ডিং দ্য উইনার্স ট্রফি. I could see the other competitors on the lower steps looking up at me enviously. I could see the colors of their posing briefs. পোজিং ব্রিফের কালার পর্যন্ত সে ভিজুয়ালাইজ করতো। আর তারপর সে একটা কথা বললো, মানে বইতে লিখলো, যেটা এই পুরো এপিসোডের একটা কোড পয়েন্ট, যে দিস ইজ নট ম্যানিফেস্টেশন, দিস ইজ নট দ্য সিক্রেট, ইউ হ্যাভ টু প্ল্যান অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড লার্ন অ্যান্ড ফেল, বাট ইফ ইউ ক্যান সি ইট, every question becomes easier to answer. Is this opportunity taking me closer or further from where I want to go? তার আরেকটা বই আছে যেটা আমি এখনো পর্যন্ত হাতে পাইনি, ইটস লাইক ওনার 21 থেকে 26 বছর বয়সে লিভ ইন রিলেশনশিপে তার যে গার্লফ্রেন্ড ছিল সেই গার্লফ্রেন্ডের লেখা, আর্নল্ড অ্যান্ড মি। আই গেস তার নাম বারবারা ছিল। তো বারবারার একটা পয়েন্ট ছিল যে মেবি আমি গার্লফ্রেন্ডের নামটা ভুল বলতেছি, আই ডোন্ট নো, বাট হোয়াট এভার, আর্নল্ড অ্যান্ড মি বইটার নাম কেউ পাইলে আমাকে সাজেস্ট করতে পারেন, নিজেও পড়তে পারেন। বারবারার একটা কথা ছিল পুরো বই জুড়ে যে এই অদ্ভুত টাইপের লোকটা কেন নর্মাল একটা মানুষের লাইফ লিড করতেই চায় না। ইটস লাইক বারবারার একটা রিগ্রেট ছিল যে সে চাইতো বিয়ে করে সেটেল হইতে, অ্যান্ড আর্নল্ড ওয়াজ লাইক নোপ, ইটস নট লাইক আই লাভ ইউ, বাট দ্যাটস নট মাই ড্রিম, আই এম নট রেডি ফর ইট। 1974 সালে জ্যাক ল্যালানের, আমেরিকার সব থেকে বিখ্যাত ফিটনেস পায়োনিয়ার যে ছিল, সে আর্নল্ডকে একটা অফার করছিল $2 লাখ স্যালারিতে সারা দেশে তার হেলথ ক্লাবের স্পোক্স পারসন হওয়ার জন্যে। আর সেই সময় বডি বিল্ডাররা হার্ডলি বছরে $50,000 ইনকাম করতে পারতো। অনেকের জন্য এটা কাইন্ড অফ দ্য লাইক দি আলটিমেট গোল, বাট আর্নল্ড সাথে সাথে না করে দিছে। কেন? কারণ এইটা তার ভিশনেই ছিল না। তার ভিশনে ছিল সে আমেরিকা যাবে, বডি বিল্ডিংয়ে একটা ভালো নাম করবে, দেন মুভিজে যাবে। স্পোক্স পারসন হওয়া মানে তার মুভিজের লাইনে যাওয়া বন্ধ, সিনেমার লাইনে যাওয়া বন্ধ। আর যেহেতু ক্লিয়ার ভিশন ছিল, সো ওই ফিল্টার সিস্টেমটাও ছিল। কারণ সে লাইক তুমি যখন জানো যে কোন অপরচুনিটি নিতে, মানে তুমি তখনই জানবা যে কোন অপরচুনিটিটা আমার জন্য প্রপার আর কোনটা না, বেসড অন ইউর ক্লিয়ার ভিশন। অ্যান্ড আমি একটু ফ্ল্যাপ করব, অনেক আগের ইয়ারে যাব, আবার রিসেন্ট ইয়ার্সে আসবো, এইভাবেই যাব, কারণ আমি এভাবেই কথা বলতে পছন্দ করি, বা যেভাবে আমার মাথায় বই দুইটা আছে আমি সেভাবেই কথা বলবো। দেখছে আরেকটা ইনসিডেন্টের কথা, 1968 সাল মায়ামিতে আইএফবিবি মিস্টার ইউনিভার্স কন্টেস্টে আর্নল্ড মনে করছিল যে সে জিতবে, কিন্তু জিতে নাই, হারছে। ফ্র্যাঙ্ক জেন নামের একজন, আর্নল্ডের থেকেও আকারে মানে সাইজে অনেক ছোট, সে জিতে গেছে। কেন? ডেফিনেশন, কাটস। লাইক যারা অ্যাটলিস্ট জিমে যায় তারা জানে কাটিং কী পরিমাণ ইম্পর্ট্যান্ট ইফ ইউ আর লাইক আপনার বডির প্রত্যেকটা মাসল ভিজিবল করতে চান। আর্নল্ডের বডিতে তখন ফ্যাট পার্সেন্টেজ একটু বেশি ছিল, ভেইনস দেখা যাচ্ছিল না। অ্যান্ড আর্নল্ড তার বায়োগ্রাফিতে কাইন্ড অফ এটা এইভাবে উল্লেখ করছে যে আই ক্রাইড অল নাইট, I had been away from home in this strange city in America and I was a loser. I felt it was the end of the world. পরের দিন সকালে উঠে ফার্স্ট কাজ কী করছে, এই আউটলায়ার লোক ফ্র্যাঙ্ক জেনকে খুঁজে বের করছে। তারপরে বলল যে আমার সাথে লস অ্যাঞ্জেলেসে আসো, আমার অ্যাপার্টমেন্টে থাকো, আমাকে দেখাও যে তোমার এই এত ভালো কাটস অ্যান্ড ডেফিনেশন কীভাবে হয়েছে। ফ্র্যাঙ্ক জেন রাজি হয়েছে। 1 মাস আর্নল্ডের সাথে থেকে ট্রেন করছে। আর্নল্ড তার কাছ থেকে শিখছে কোন এক্সারসাইজ করতে হবে, কিভাবে ডায়েট করতে হবে, কোন জায়গায় সে পিছিয়ে ছিল। এরপরে কোনো কম্পিটিশনে ফ্র্যাঙ্ক জেন আর আর্নল্ডকে হারাইতে পারেনি। অ্যান্ড বি ইউজফুল নামে তার এই বইটাতে আর্নল্ড লিখছে যে ফেইলুয়ার অনলি কিলস আ ড্রিম ইফ ইউ কুইট, ইফ ইউ স্টে ফেইলুয়ার ইজ এ প্রগ্রেস রিপোর্ট, ইট শোজ ইউ হুইচ ডাইরেকশন ইউর নেক্সট স্টেপ শুড গো। কিন্তু ফ্র্যাঙ্ক জেইনের গল্পে আরও একটা জিনিস আছে,
আর্নল্ডের ইগো ছিল না, সে হারছে কাঁদছে, তারপর সেই লোকটার কাছেই গেছে যে তাকে হারাইছে অ্যান্ড বলছে তুমি আমার থেকে ভালো, টিচ মি। গোল ইগোর থেকে বড় ছিল। নেক্সট ইয়ার 1969 আর্নল্ড প্রথমবার সার্জিও অলিভিয়াকে দেখলো। অলিভিয়া হোয়াট এভার, দ্য মিথ, কিউবা থেকে আসা বডি বিল্ডার, দুইবারের মিস্টার অলিম্পিয়া চ্যাম্পিয়ন। আর্নল্ডের ল্যাঙ্গুয়েজে ইট ওয়াজ অ্যাজ জারিং অ্যাজ ইফ আই হ্যাড ওয়াকড ইনটু এ ওয়াল। He destroyed me. He was so huge, he was so fantastic. There was no way I could even think of beating him. I admitted my defeat and felt some of my pump go away. কিন্তু লাইক জাস্ট ইমাজিন বাসায় গিয়ে সে কী করছে, বা এর পরের স্টেপ তার কী ছিল। ওই পুরা বছর সে সার্জিওর ইমেজ মাথায় রেখে ট্রেন করছে, প্রত্যেকবার ফেলিওর পর্যন্ত নিয়ে গেছে এভরি সেট। অ্যান্ড তার ল্যাঙ্গুয়েজে সে সার্জিওর ফেস মনে করতো যখন তার মনে হতো যে না আমি আর পারবো না, তারপরে আরেক সেট সে করতো। 1970 সাল আরও এক বছর পরে রিম্যাচ হইল মিস্টার ওয়ার্ল্ড কন্টেস্টে। ব্যাক স্টেজে সবাই মানে ভেইনস পাম্প মানে প্রিপারেশনে বিজি। সার্জিও, আর্নল্ড কী করতেছে, বসে বসে সার্জিওকে দেখতেছে। অয়েল লাগাইতেছে না, চেঞ্জ করতেছে না, প্রিপারেশন নিতেছে না। সার্জিওর দিকে বারবার তাকায় আছে, সার্জিওর দিকে কন্টিনিউয়াসলি তাকায় আছে। হয় না যে আপনি কারো দিকে তাকায় আছেন, তার নজর আপনার উপর পড়লো। সার্জিও বেশ কয়েকবার আই কন্ট্যাক্ট হয়েছে যে আর্নল্ড প্রিপেয়ার কখন হবে, তো পাম্প কখন করবে, সে অয়েল বা আরও যা যা প্রিপারেশন থাকে এগুলো কখন করবে। মাত্র 2 মিনিট বাকি, আর্নল্ড উঠলো, ট্র্যাঙ্কস পরলো, একটু অয়েল লাগাইলো, স্টেজে গেল, জিতলো। লাইক লেজিট। 2 সপ্তাহ পরে সেম মিস্টার অলিম্পিয়াতে আর্নল্ড আবার জিতলো। 1970 থেকে 75 সাল পর্যন্ত 6 বার সে মিস্টার অলিম্পিয়া জিতছে। ব্যাক স্টেজে কিছু না করে বসে থাকাটা একটা মেসেজ ছিল কাইন্ড অফ। সার্জিওর মনে আনসার্টেনটি তৈরি করা। কম্পিটিটর যখন আপনার নেক্সট মুভ বুঝতে পারে না, তখন সে নিজের মাথার ভিতরেই অনেক কিছু ক্রিয়েট করে নিজেকে হারায় দেয়। গেম বডি বিল্ডিংয়ের, ফিজিক্যাল ওয়ার্ল্ডের, বাট অ্যাকচুয়ালি গেম প্লেটা হয় ইন ইয়োর মাইন্ড। আর্নল্ডের ট্রেনিংয়ের স্পেসিফিক্স যদি না বলি তাহলে গল্পটা কাইন্ড অফ ইনকমপ্লিট থাকবে, কারণ এগুলো তার ইনভেনশন ছিল। সবাই যখন দিনে একবার ট্রেন করতো, আর্নল্ড করতো 2 বার, সকালে 2.5 ঘন্টা, রাতে 2.5 ঘন্টা। এই ডাবল স্প্লিট রুটিন পরে সারা বডি বিল্ডিং ওয়ার্ল্ডে ছড়ায় পড়ে। অ্যান্ড এই জিনিসটা আপনি অ্যালেক্স হরমোজির ভিতরেও দেখবেন। অ্যালেক্স হরমোজির কথা হচ্ছে যে আপনি কারোর সাথে বিজনেসে নামছেন, অ্যালেক্স হরমোজি ইজ দ্য বিজনেস লর্ড, ওকে। সো ওর কথা হচ্ছে আপনি কাউকে দেখতেছেন যে সে আপনার থেকে 10 গুণ বেশি আগায় আছে, অ্যান্ড আপনি ভাবতেছেন 10 গুণ বেশি কাজ করলেই আপনি তাকে ধরে ফেলতে পারবেন। না, 10 গুণ বেশি কাজ করলে আপনি সে এখন যেই লেভেলে ওই লেভেলে পৌঁছাবেন, বাট ততক্ষণে তো সে আপনার থেকে আরও 10 গুণ বেশি আগায় গেছে। সো তাকে যদি আপনি হারাইতে চান, আপনার অ্যাকচুয়ালি 20 গুণ বেশি কাজ করতে হবে, তারপরে আপনি তার ধারে কাছে পৌঁছাবেন। আপনি যদি তাকে হারাইতে চান, আপনাকে আরও 30 গুণ বেশি কাজ করতে হবে, তখন আপনি তাকে একটু পিছে ফেলবেন। আপনি যদি তার থেকে 100 টাইমস বেশি কাজ করেন, তখন দেখা যাবে যে আপনি তাকে অনেকখানি পিছে ফেলছেন। সো সেম রুল। সি মানে honestly speaking, after reading around 2,000 to 3,000 books and listening to so much podcast and lectures, এই জিনিসটা কাইন্ড অফ আমার কাছে একটা প্যাটার্নের মতো লাগে যে এই যে রুলগুলা না, টু বিকাম লাইক সাম এক্সট্রাঅর্ডিনারি পিপল ইন এনি ফিল্ড, দ্য রুলস আর অলমোস্ট দ্য সেম। লাইক অ্যালেক্স হরমোজি এটা বিজনেসের ক্ষেত্রে ইউজ করছে, আর্নল্ড শোয়ার্জনেগার এটা বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করছে, মুভি সিনেমার ক্ষেত্রে ইউজ করছে, পলিটিক্সের ক্ষেত্রে ইউজ করছে। এই সিমিলার রুল আমি অনেককে দেখছি, জাকির খানকে দেখছি কমেডির ক্ষেত্রে ইউজ করতে। অ্যান্ড এইটা কোনো থিওরি থেকে আসে না। লাইক মিউনিখে সে জিম ম্যানেজ করতো, এই জন্য সে সকালে ট্রেন করতো, জিম ওপেন করতো, আবার রাত্রে ট্রেন করতো। নেসেসিটি থেকে ইনোভেশনটা আসছে কাইন্ড অফ। এর বাইরে তার ছিল শক মেথড। প্রত্যেক সপ্তাহে সে একবার তার স্কোয়াড নিয়ে, যাদের সাথে সে ওয়ার্কআউট করতো, এদের নিয়ে আশেপাশের কোনো ট্রেইলের দিকে বা কোনো পার্কের দিকে চলে যেত। একটা সিঙ্গেল এক্সারসাইজ পিক করতো, লেটস এ স্কোয়াট, লেটস এ বেঞ্চ প্রেস, লেটস এ পুশ আপ, টানা 3 আওয়ার্সে 50 সেট। কেন? কারণ মাসল কমফোর্টেবল হয়ে গেলে সেটার গ্রোথ বন্ধ হয়ে যায়,
যদি সেটা মাসল শক দেওয়া হয় দেন ওইটা প্রপারলি প্রোগ্রেস করে বা গ্রোথ হয়। লাইক in his own word, the last hour seemed endless, but it worked. Our thighs pumped up like balloons. Our legs had never experienced anything as tough as those 50 sets. We barely could crawl. তারপরে কি করতো? তারপরে they used to drink wine and beer. Like, do your work, then enjoy. এটা আর্নল্ডের কোর একটা বিলিফ ইফ ইউ রিড অ্যাবাউট হিম অর ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ হিজ লাইফ ওয়াজ প্রোগ্রেসিং। বি ইউজফুল মানে যে বইটা, সেকেন্ড বইটা 75 বছর বয়সে একটা সিম্পল ক্যালকুলেশন আছে, কাইন্ড অফ আমার মাথায় জিনিসটা রেজিস্টার হয়ে গেছে যে 24 আওয়ার্স, স্লিপ 8 আওয়ার্স, ওয়ার্ক 8 আওয়ার্স, কমিউটে লেটসে 1.5-2 ঘন্টা, ফ্যামিলিকে দিলাম 2-3 ঘন্টা, এক্সারসাইজ লেটসে 1 আওয়ার, এরপরেও 2 to 3 আওয়ার্স থাকে এভরি ডে। এক বছরে একটা বই লিখে শেষ করা যায়, বছরে নতুন কোনো স্কিল করা যায়। ফর লাইক লেটসে আমি বিজনেস পিপলদের জন্য পডকাস্ট বানাই গেছি, একটা বিজনেস স্টার্ট করা যায় ব্রো, কিন্তু মোস্টলি আমরা ওয়েস্ট করি এই জিনিসটাকে। অ্যান্ড ফাস্ট ফরওয়ার্ড টু 2018, আর্নল্ডের একটা ওপেন হার্ট সার্জারি হয়। কমপ্লিকেশন কী ছিল? সার্জন অ্যাক্সিডেন্টালি হার্ট ওয়াল ছিদ্র করে ফেলে। তার লিটারেলি বলা যায় যে তার পুরা চেস্ট খুলে ফেলতে হয়েছে কাইন্ড অফ ইমার্জেন্সিতে। আর্নল্ড আইসিইউতে উঠে, মানে তার যখন সেন্স আসলো, একটু নর্মাল হইলো, ডাক্তারের দিকে তাকাইলো, ডাক্তার তাকে বললো আই এম সরি আর্নল্ড, দেয়ার ওয়ার কমপ্লিকেশনস, উই হ্যাড টু ওপেন ইউ আপ। আর্নল্ড কী করলো? নার্সকে ডেকে একটা হোয়াইট বোর্ড আনাইছে, হোয়াইট বোর্ডে লিখছে ব্রিদিং, ওয়াকিং। প্রত্যেকবার ব্রিদিং এক্সারসাইজ করলে 1 কাউন্ট হয়, ট্যালি মার্কের মতো, ওই যে আমরা ট্যালি শিখছিলাম ছোটোবেলায় বীজগণিত, পাটিগণিত আই গেছে। আর প্রত্যেকবার করিডোরে একটু হাঁটলে ওয়াকিং থেকে একটা করে পয়েন্ট অ্যাড হবে। জিমে যেভাবে রেপস ট্র্যাক করে, হসপিটালেও সেম সিস্টেম ইউজ করছে। এক্সপেক্টেড টাইমের কয়েকদিন আগে তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। 1 মাস পরে হোম জিমে আইভি স্ট্যান্ডের পাশে চেস্ট থেকে ড্রেনেজ টিউব বের হইতেছে, ল্যাট পুল ডাউন করতেছে ওয়েট ছাড়া, শুধু বার দিয়ে। তারও 2 মাস পরে বুদাপেস্টে টার্মিনেটর ডার্ক ফেটের শুটিং করতেছে স্কেজিউল অনুযায়ী। অ্যান্ড ইন হিজ ওয়ার্ড, I can bear any pain as long as it has meaning. Pain only needs to have meaning to you for it to be bearable. And এই সিস্টেমটা, লাইক আই উইল এগেইন, এনিথিং যেটা আপনি মেজার করতেছেন না, ট্র্যাক রাখতেছেন না, ইজ নট গ্রোয়িং, লাইক 100%. If you are new to sales, like if you are early on building your content game or building your business, if you are not measuring the growth in every sector, it's not growing. You will lose the track. শুরু থেকে যে জিনিসটা করা হয় না, ওইটা পরে গিয়ে কখনোই বিল্ড হয় না। লেটস বি ভেরি অনেস্ট। And আমি already career 7 years into my career and I have seen it countless time playing out the same thing. You have to measure, you have to track every single thing in your business, not like micromanaging, tracking, track রাখা যে কি করলে কি হইতেছে, কি করলে কি হইতেছে, so that pattern recognition develop হয়। Like people don't know about pattern recognition. Pattern recognition is the highest form of skill. কতবার আপনি নিজে ভুল করে ট্রায়াল অ্যান্ড এরর থেকে শিখবেন। অনেক সময় এমন হওয়া উচিত 10টা জিনিস দেখলে যেন আমি বুঝতে পারি যে ওকে কোন জিনিসটা কাজ করবে। অ্যান্ড এইটা তখনই ডেভেলপ হয় যখন আপনি আর্লি ডেইজে নিজের প্রত্যেকটা কাজ ট্র্যাক করতেছেন। লেটস সে আমি 2 মাস ধরে জিমে যেতেছি, 2 মাস ধরে জিমে গিয়ে অ্যাকচুয়ালি কোনো ভিজিবল চেঞ্জ আসছে কিনা, অ্যাকচুয়ালি কোনো মেন্টাল চেঞ্জ আসছে কিনা, অ্যাকচুয়ালি আমার এনার্জি লেভেলে কোনো চেঞ্জ আসছে কিনা। ইউ হ্যাভ টু ট্র্যাক দিস, or else how do you know you are growing? The same thing goes for your business. If you are making 50 calls a day as a sales guy, or if your team is making 200 calls a day as a team, and দিন শেষে মাত্র কত 10টা কনভার্সন হচ্ছে, then there is something wrong. চেঞ্জ সামথিং। যখন আপনি ট্র্যাক করবেন তখন আপনি ভুল ধরতে পারবেন, ফিডব্যাক পাবেন, ফিডব্যাক লুপটা ফাস্টার হবে।
So let's jump into another story. Like জো ওয়াইডার বডি বিল্ডিং এ একটা পাবলিশার ছিল এন্ড এন্টারপ্রেনার ছিল। তার ম্যাগাজিনেই ফার্স্ট সে আর্নল্ড মাসল বিচের ছবি দেখছিল, ক্যালিফোর্নিয়ার ছবি দেখছিল, বডি বিল্ডারদের ছবি দেখছিল যে আমেরিকায় বডি বিল্ডিং চ্যাম্পিয়নরা কীভাবে লাইফ কাটায়। কিন্তু আর্নল্ড পরবর্তীতে যখন আমেরিকা আসে, এসে দেখে যে অ্যাকচুয়ালি এরকম কিছু না, মাসল বিল্ড বন্ধ হয়ে গেছে, আরও মাসল বিচ বন্ধ হয়ে গেছে 10 বছর আগে। বডি বিল্ডাররা মানে মোটেও রিচ না। ওয়াইডারের প্লেনে যে লোগো ছিল সেটাও ভাড়া করা প্লেনে স্টিকার লাগানো। আর্নল্ড তখন মাথায় কি আসলো যে আমি ডিসঅ্যাপয়েন্টেড না, এটাই হওয়া উচিত। কোনো একটা জিনিসকে রিয়ালিটিতে আনার আগে সেটা আমার মাথায় অ্যাজ এ রিয়ালিটি প্রেজেন্ট থাকা উচিত, রিয়েল ওয়েতে প্রেজেন্ট থাকা উচিত। অনলি দেন এটাকে আমি রিয়ালিটিতে কনভার্ট করতে পারবো। অ্যান্ড সেম জোয়ের স্ট্র্যাটেজিটা এইটাই ছিল যে ফিউচারটা আগে ডেসক্রাইব করো, তারপরে সেটাকে সত্যি বানানোর জন্য ওয়ার্ক অন ইট। আর্নল্ড এই জিনিসটা বুঝতে পারছে, অ্যান্ড এইটা তার লাইফে কীভাবে প্লে আউট করছে। সে যখন কাস্টিং ডাইরেক্টরদের বলতো যে আমি লিডিং রোলে কাজ করতে চাই, দে লাভড ইট অফ, রাইট? তারা মানে তাদের মাথায় আসে নাই যে এইরকম বড় সাইজের কোনো কাস্টিং মানে লিড রোল ক্যারেক্টার তখন ছিল না, কমন ছিল না। অ্যান্ড আর্নল্ডের ল্যাঙ্গুয়েজে, তার কাছে ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড তার ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি যে আই উইল বি এ গ্রেট বডি বিল্ডার ইজ আ ফিউচার টেন্স, আনসার্টেন। আই ক্যান সি মাইসেলফ অ্যাজ এ গ্রেট বডি বিল্ডার ইজ প্রেজেন্ট, অলরেডি রিয়েল ইন মাই মাইন্ড। পলিটিক্যাল ক্যাম্পেইনে তার ব্যাপারে যখন অ্যানাউন্স করতো, খেয়াল করে দেখবেন, ইউটিউবে হয়তো ভিডিও পাবেন এখনও, যে প্লিজ ওয়েলকাম দ্য নেক্সট গভর্নর অফ ক্যালিফোর্নিয়া, নট দ্য ম্যান হু উইল বি দ্য নেক্সট গভর্নর। কেন? কারণ একটা সার্টেন ফিউচারে মানুষ বিশ্বাস করে, আর সেই ফিউচারটাতে যদি নিজেরই বিশ্বাস না থাকে, অন্য কেউ কোনোভাবেই কনভিন্স হবে না। সেম জিনিস সেলসের ক্ষেত্রে কাজ করে, রাইট? 1987 আর্নল্ড শোয়ার্জনেগার হলিউডে অলরেডি সব থেকে বড় অ্যাকশন স্টার। তখন তার মাথায় আসছে যে না, আমার কমেডিতে যাইতে হবে, শুধু অ্যাকশন হিরো দিয়ে লিডিং ম্যান হওয়া সম্ভব না। সবাই বললো এটা পসিবল না, তার কমিক টাইমিং নেই, তার ফিজিক্যাল বিল্ডটাই এইরকম যে তার সাথে কমেডি যায় না। বা একটা কাঠখোট্টা হিউজ সাইজের মানুষ কীভাবে মানে অডিয়েন্সই অ্যাকসেপ্ট করবে না। আর্নল্ড কী করলো? ডিরেক্টর আইভান রেইটম্যান আর ড্যানি ডেভিটের সাথে প্ল্যান করলো যে ইউনিভার্সাল স্টুডিওসকে গিয়ে বলবে আমরা তিনজন কোনো স্যালারি নিব না, শুধু প্রফিট থেকে শেয়ার নিব। সামহাউ স্টুডিও রাজি হয়েছে, টুইন্স মুভিটা রিলিজ করা হয়েছে। ওই সময়ে $100 মিলিয়ন সেলস ক্রস করছে এটা। অ্যান্ড আর্নল্ডের কথায় টুইন্স স্টিল ও লাইফের লাইক বিগেস্ট প্রফিট আর্ন করা মুভি। টুইন্সে স্যালারি নিলে স্টুডিও তাদের ফায়ারও করতে পারতো, ফিল্ম ক্যান্সেল হয়ে যেতে পারতো, কিন্তু যখন তারা নিজেরাই ইনভেস্ট করছে, ছাড়ার তো মানে কোনো রিজন নাই, রাইট? সো সেম থিং সে 18 বছর বয়সেও করছিল, রিটার্ন টিকিট কেনা নাই, টুইন্সে স্যালারি নেয় নাই, ক্যালিফোর্নিয়াতে গভর্নরের স্যালারি নেয় নাই, প্রত্যেকটা মেজর ডিসিশনে সে নিজের স্কিন ইন দ্য গেম রাখছে। কারণ সে জানতো যার কিছু মানে হারানোর নাই, সে ফুললি কমিট করতে পারবে না। ফুললি কমিট করতে হইলে তার তার হারানোর মতো কিছু না কিছু থাকতে হবে। সেম 2020 সাল কোভিড প্যান্ডেমিক, আর্নল্ড টিভিতে দেখতেছে যে ক্যালিফোর্নিয়ার হসপিটালে মাস্ক নাই। ক্যালিফোর্নিয়া ওয়ার্ল্ডের 5th বিগেস্ট ইকোনমি, আর তাদের হসপিটালে মাস্ক নাই। আর্নল্ডের মাথায় কাইন্ড অফ মানে বিশাল আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। পাবলিকলি কিছু সে অ্যানাউন্স করে নাই, কারণ তার একটা রুল আছে, যেটা এই বি ইউজফুল বইতেও আপনি পাবেন, যে নো কমপ্লেনিং আনলেস ইউ আর প্রিপেয়ার টু ডু সামথিং টু মেক ইট বেটার। সে ফোন করলো, চিফ অফ স্টাফের ওয়াইফ ছিল একটা লজিস্টিক কোম্পানিতে, সেই কোম্পানি Alibaba.com থেকে কয়েক মিলিয়ন মাস্ক কিনছে, সোর্স করতে পারছে। সেই দিনই 1 মিলিয়ন ওয়াইর ট্রান্সফার করে দিছে, 3 দিনের মধ্যে মাস্ক পৌঁছে গেছে হসপিটালে। গভর্নমেন্টে যেগুলো সপ্তাহে মাসে হয়, আর্নল্ড সেটা কয়েক ঘন্টায় করছে। সেম আপনার স্টার্ট আপে যখন প্রবলেম আসবে, ইনভেস্টররা না বলবে, প্রোডাক্ট কাজ করবে না, টিম ভেঙে যাবে, টিমের কি প্লেয়ার জব ছেড়ে দিবে,
প্রত্যেকটা মুহূর্তে দুইটা চয়েস থাকবে, কমপ্লেন করা, সলভ করা। ইউ উইল ফাইন্ড এভরি টাইম সলিউশন, এভরি টাইম। আর আর্নল্ডের অটোবায়োগ্রাফিতে একটা লাইন আছে যেটা পড়ার পরে মানে আমার খুবই ডিফারেন্ট লাগছে, যে আই এম সো ডিটারমাইন্ড টু মেক মিলিয়ন্স অফ ডলার্স দ্যাট আই ক্যান নট ফেল। In my mind, I have already made millions. Now it's just a matter of going through the motions. সে লিখছে কবে জানেন? 21 বছর বয়সে। 21 বছর বয়সে তার এই লেভেলের সার্টেইনটি ছিল। দুইটা বই পড়ার পরে আর্নল্ডের পুরো লাইফে একটা জিনিস ক্লিয়ার, সে জানতো সে কী চায়। আমি শুরুতেই বলছি এই জিনিসটা। অ্যান্ড তার কাছে এই জিনিসগুলো এতটা ক্লিয়ার ছিল যে সে জানতো যে তার কি লাগবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই সে $2 লাখ অফার রিজেক্ট করতে পারছে, কারণ সেটা তার ভিশনের সাথে অ্যালাইন করে না। এটার কারণে সে কম্পিটিটরের কাছে গিয়ে শিখতে চাইতে পারছে। এটার কারণে সে স্যালারি না নিয়ে, কোনো রকমের কোনো পেমেন্টের কমিটমেন্ট না নিয়ে বিশাল বড় বড় রিস্ক নিতে পারছে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, হাউ মাচ মানি ইউ মেক, হাউ মাচ সাকসেসফুল ইউ বিকাম, it only comes down to how much risk you can take, right? 1977 সালে তার অটোবায়োগ্রাফি দ্য এডুকেশন অফ এ বডি বিল্ডারে সে লিখছে, there is no secret, the only secret that separates me from the others is that I wanted it so badly that it hurt, and whatever it took to get there I did. 2023 সালে 75 বছর বয়সে এসে সে বি ইউজফুল নামে বই লিখছে, ওয়ার্কিং ইউর অ্যাজ অফ ইজ দ্য অনলি থিং দ্যাট ওয়ার্কস 100% অফ দ্য টাইম ফর 100% অফ দ্য থিংস ওয়ার্থ অ্যাচিভিং। 46 ইয়ার্সের গ্যাপ, সেম কথা, সেম মাইন্ডসেট। ওকে, সো আমি জানি না এই দুইটা, আই গেস আমি একটু আলাদা আলাদাভাবে খাপছাড়াভাবে কথা বলছি, বাট তার লাইফে এত 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 ইনসিডেন্ট যেগুলো সবগুলোকে একটা সিরিয়ালে আনাও পসিবল না। আর্নল্ডের অটোবায়োগ্রাফিতে লাস্ট লাইন যেটা ছিল যে, আই হ্যাভ কাম টু রিয়েলাইজ দ্যাট অলমোস্ট এনিথিং ডিফিকাল্ট, এনি চ্যালেঞ্জ টেক্স টাইম, পেশেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক, লাইক বিল্ডিং আপ ফর এ 300 pound বেঞ্চ প্রেস। লার্নিং দ্যাট গেভ মি প্লেন্টি অফ পজিটিভ এনার্জি টু ইউজ লেটার অন। এটা লিখছিল সে 1977-এ। অ্যান্ড সেম বি ইউজফুলে 46 বছর পরে কি লিখছে, এভরিবডি নিডস টু বি ইউজফুল। এগেইন সেম থিং। সো হোয়াট আই উড টেল ইউ ইজ দ্যাট আর্নল্ড শোয়ার্জনেগার একটা সিস্টেম পিক করলো, ওই সিস্টেমটা সে কিন্তু বডি বিল্ডিংয়ে কাজে লাগাইছে, হলিউডে বিগেস্ট স্টার হওয়ার জন্য কাজে লাগাইছে, ক্যালিফোর্নিয়ার গভর্নর হওয়ার জন্য সে কাজে লাগাইছে। সো নাও ইউ নো দিস সিস্টেম ওয়ার্কস, রাইট? এই পডকাস্টটা চালু রাখতে আপনারা হেল্প করতে পারেন একটা ওয়েতেই, নিজে শোনেন, আপনার পরিচিত কাউকে ফরওয়ার্ড করেন যে অ্যাকচুয়ালি এই ধরনের জিনিস নিয়ে করতে চায়। ট্রাস্ট মি, দিস উইল গেট so better. Like the amount of research, amount of effort I am giving on from next episodes, and এগুলোতেও দেই নাই, ব্যাপারটা এমন না, but the thing is this is just a start, so there will be some lacking, but trust me, this will become something that will be cherished by the founders, startup owners, and like ambitious business minded, money minded people. And next week আমরা সাউথ এশিয়ান, অ্যাপারেন্টলি বাংলাদেশি একজনের নিয়ে কথা বলবো, যার নাম ফজলুর রহমান খান, বরিশালের ছেলে, যার স্ট্রাকচারাল সিস্টেম ছাড়া সিয়ার্স টাওয়ার লাইক জন হ্যানকক সেন্টার দাঁড়াতেই পারতো না। তাকে কাইন্ড অফ বলা হয় দ্য আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। সে বাংলাদেশের প্রায় কেউই তার নামটাও ঠিকঠাক মতো জানে না। সো আই উইল টক অ্যাবাউট হিম। আই উইল অলসো টক অ্যাবাউট ফজলে আবেদ স্যার, ব্রাকের ফাউন্ডার, অ্যান্ড আই উইল শো ইউ হাউ ইউনিক of a character he was as well. And none of these people are strange. They are not extraordinary people. They are just normal people who chose to be extraordinary. Till then, see you.